আসলাম তালুকদারের কথা শুনে নীল তো অবাক। কেননা আসলাম তালুকদার তখন নীলকে বলে, এই ফাইলে লেখা আছে তুমি আমাদের কোম্পানির সাথে আরো 5 বছর চুক্তিবদ্ধ। এই 5 বছরের মধ্যে যদি তুমি চাকরি ছাড়ার চেষ্টা করো, কোম্পানি তোমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারে। এখন তুমি চিন্তা করে দেখো তুমি কি করবে মিস্টার নিলয়। নীলের নিজের কাছে বিষয়টা খুবই অবাক লাগে। কেননা সে খুব দ্রুত চাকরি ছাড়বার জন্য এই ফাইলটা না পড়ে স্বাক্ষর করে দেয়। নীলের নিজেরই কপাল চাপড়াতে ইচ্ছে করছে, এত বড় ভুল নিজের সাথে কিভাবে করলো এটা ভেবে। নীলকে চুপ থাকতে দেখে আসলাম তালুকদার পুনরায় বলে উঠলেন, মিস মিলি, মিস জুলি, মিস্টার আবিদ, আপনার একটু কেবিন থেকে বেরোলে ভালো হয়। আমি মিস্টার নীলের সাথে একান্ত কিছু কথা বলতে চাই। সকলে বেরিয়ে যাবার পর আসলাম তালুকদারকে কিছু বলার সুযোগ না দিয়ে নীল বলে উঠল, মিস্টার আসলাম তালুকদার, কি চাচ্ছেন আপনি আমার কাছে বলুন তো। প্রথমত, আমার জীবন থেকে অনেক মূল্যবান সময় আপনি কেড়ে নিয়েছেন। দ্বিতীয়ত, আমার জীবনের একটা উদ্দেশ্য আপনি কেড়ে নিয়েছেন। তৃতীয়ত, আমি অফিস থেকে চলে যাওয়ার চেষ্টা করলাম, আর আপনার চোখের সামনে আপনার মেয়ে আমাকে অপমান করলো। মানছি বাবা, আমার অনেক বড় ভুল হয়েছে, কিন্তু আমার পাপের প্রায়শ্চিত্ত তো একটা বার করতে তো দিবে। আমার রঙিন জীবনটা এমনিতেই সাদা কালো হয়ে গেছে আপনার জন্য। আপনি আর কি আশা করেন? যে ভুল আমি করেছি জানি, তার ক্ষমা নেই। অন্তত কিছু প্রায়শ্চিত্ত করার তো দিবে নীল বাবা। এভাবে আপনি চাইলে আমাকে জোর করে আটকে রাখতে পারবেন না। মনে রাখবেন মিস্টার আসলাম তালুকদার, আজ না হয় কাল এই কোম্পানি ছেড়ে আমি যাবই। তোমার জীবনে অনেকটা সময় আমি কেড়ে নিয়েছি, আমি জানি। আমি তোমার কাছে প্রতীক্ষা করছি, তোমার হারিয়ে যাওয়া কিছু সময় আমি তোমাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। নীল আর কোনো কথা না বলে দ্রুত কেবিনে চলে যায়, গিয়ে কাজ করতে বসে। তখনই রাজ এসে নীলকে জিজ্ঞাসা করে, দোস্ত, ওই আদিব আর জুলির এত সাহস কিভাবে হয় তোকে অপমান করার? তাদের আমি ছাড়বো না। বাদ দে তো দোস্ত। আচ্ছা দোস্ত, মিস্টার আসলাম তালুকদারের সাথে তোর কি কথা হলো? তেমন কিছু না, কিছু ডিলিংসের কাজ নাকি বাকি আছে, সেগুলো দেখাশোনা করতে বলেছে, এই যা। আচ্ছা, ওনাকে তুই আগে থেকেই চিনিস? নীল এবার একটু চুপ মেরে যায়। কেননা এই প্রশ্নের উত্তর এখন দিলে তা হিতে বিপরীত হতে পারে। তাই কৌশল করে রাজকে বলল, ওনাকে আজকেই দেখলাম প্রথমবার। সমস্যা হচ্ছে উনি গতকাল আমাকে ধাক্কা দিয়েছিলেন গাড়ি দিয়ে। আমি তো আর জানতাম না উনি অফিসের মালিক, আর ওনার মেয়েই হচ্ছে মিলি ম্যাডাম। আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি দোস্ত, না বুঝে ওনাকে আঘাত করে ফেলি। আচ্ছা নীল, তুই ওনার সাথে যে আচরণ করলি, তারপরও উনি তোকে কিছু বলছে কি? না, কি বলবে আবার। ওনাকে বুঝিয়ে বললাম, আঙ্কেল আমার ভুল হয়েছে। সুন্দরভাবে বুঝিয়ে বলাতে উনিও খুশি। তে আর আমি বেশি ঘাটাইনি। আচ্ছা নীল, তাহলে ওনার কেবিনে এতক্ষণ কি এমন করলি? আমি দেখলাম উনি তোকে কি কি যেন ফাইল দিলেন, আর আলাদাভাবে কি কি যেন বললেন। নীল বুঝতে পারে আসলাম তালুকদার তার সাথে 5 বছরের যে চুক্তি করেছে সেটা রাজ দেখার চেষ্টা করেছে। নীল ভাবছে। এমন সময় পিয়ন এসে রাজকে ডেকে নিয়ে যায়। রাজ যাবার আগে নীলকে বলে, কি ব্যাপার রে নীল, তুই আসতে পারলি না? এর ভেতরেই আবার আমাকে আসলাম ছাড় ডেকেছে, কাহিনী কি? আরে গিয়ে দেখায়, ভালো কিছুও তো হতে পারে। তুই যেহেতু বলেছিস, ভালো কিছু হওয়া অসম্ভব নয়। আচ্ছা তুই থাক, আমি দেখে আসি। এরপর রাজ চলে যায় আসলামের কেবিনে। রাজকে আসতে বলে মিস্টার আসলাম। রাজের উদ্দেশ্যে তিনি বলেন, তা বাবা রাজ, নীল তোমার কেমন বন্ধু? আঙ্কেল, ও আমার অনেক ভালো বন্ধু। তা তোমাকে আমি যে কারণে ডাকছি, নীলকে তো আমি অস্ট্রেলিয়া পাঠাচ্ছি সামনের সপ্তাহে। নীলের অবর্তমানে তুমি তার জায়গাটা সামলাবে, আর আমি অফিস দেখব। আচ্ছা আঙ্কেল, আপনি যেরকম চান। এই বলে রাজ আসলাম তালুকদারের কেবিন থেকে চলে আসে। অন্যদিকে মিলি ও আদিব একটা রেস্টুরেন্টে বসে আছে। তখন আদিব মিলিকে উদ্দেশ্য করে বলে, তোমার বাবা কি বুঝে ওই ছোট লোকের বাচ্চাটাকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে? আমার কিছু বুঝে আসছে না। মিলি এক মনে কিছু একটা ভাবছে। তখন আদিব তাকে পুনরায় প্রশ্ন করলো, আমি কিছু একটা বলছি তোমাকে, কানে যাচ্ছে না? ও হ্যাঁ, তুমি কি বলছিলে যেন? হুম। আশ্চর্য, এতক্ষণ ধরে আমি হুদাই হুদাই বকবক করলাম। ও হ্যাঁ, মনে পড়েছে। জানতে চাইছো কেন অস্ট্রেলিয়া পাঠাচ্ছে? আমার মনে হয় আমাদের উচিত নীলকে ভালোভাবে পর্যবেক্ষণ করা, নইলে যে কোনো কিছু করতে পারে। তবে আমার বুঝে আসে না নীলকে কেন বাবা এখনো বিশ্বাস করলো। অতীতে তিনি নীলকে সহ্য করতে পারতো না, কি এমন হলো? নীলকে বলা যায় রক্ষা করে চলেছে। ভেতরের খবর যাই হোক, নীলকে আমি শান্তিতে থাকতে দিব না।
আগামী 5 বছর ওর জীবনের সব সুখ কেড়ে নিব আমি। মিলির কেন নীলের প্রতি এই রাগ আর ক্ষোভ সেটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। চলুন গল্পে ফিরে আসা যাক। মিলি এরপর আদিব আর জুলিকে নিয়ে বেরিয়ে যায়। রাস্তায় মিলির সাথে দেখা হয়ে যায় তার বিশ্ববিদ্যালয়ের এক সময়ের পুরনো বন্ধু হেনার সাথে। আদিব তার ব্যস্ততার কথা বলে চলে যায়। হেনাকে দেখে মিলি এগিয়ে যায় আর বলে, এতদিন কই ছিলে কুত্তি? হুম? হেনা নামক মেয়েটি মিলিকে ছাড়িয়ে নিয়ে বলতে শুরু করে, আরে থাম থাম, করছিস কি? চুপ, একটা কথা বলবি না। এতদিন ধরে তোর কোনো খোঁজ ছিল না কেন? বল কুত্তি। মিলি আর হেনাকে বলতে না দিয়ে জুলি বলে ওঠে, এই হেনা, তুই যেভাবে সবকিছু থেকে হারিয়ে গিয়েছিলি, তোকে যে আবার দেখতে পাবো এটা তো ভাবিনি। আরে জুলি, তুই দেখি সব সময় এক লাইন বেশি বুঝিস। হ্যাঁ, সঠিক কথা বললে তো এক লাইন বেশি বোঝাই হয়, এটাই তো বলবি। দোষ, রাগ করিস না, আর একদিন কথা হবে, এখন চলি, বাই। হ্যাঁ রে মিলি, চল যাওয়া যাক। চল যাওয়া যাক। সামনের সপ্তাহে তো আবার অস্ট্রেলিয়ার যাওয়ার দিন এসে যাবে। আর 2 দিন বাকি আছে হাতে। চল। মিলি আর জুলি চলে যাবার পর নীল বেরিয়ে আসে। নীল রাস্তার পাশে দাঁড়িয়ে মিলি আর জুলির চলে যাওয়া দেখতে থাকে। ওরা চলে গেলে নীল কাউকে যেন ফোন করে বলতে লাগে, তাহলে শেষ পর্যন্ত ওকেও পাঠিয়ে দিলে এখানে? এখন তো আমার মান সম্মান যা অবশিষ্ট আছে তাও মনে হচ্ছে কেড়ে নেবে। ফোনের ওপাশ থেকে একজন নারী কণ্ঠ বলে, আপনি ভুল ভাবছেন ভাইয়া, আপনি যেটা ভাবছেন সেটা। আর কোনো কথা বলতে পারে না। তার আগেই নীল ফোন কেটে দেয়। কেটে দিয়ে নিজের মনে বলতে লাগে, কেন বারবার অতীত সামনে আসে, কেন এত চেষ্টা করে অতীতকে পেছনে ফেলতে পারছি না, কেন? নীল এরপর তার বাসায় ঢুকে ফ্রেশ হয়ে নেয়। এরপর অফিসের কাজ শেষ করে একটু ছাদে যায়। ছাদে যাবার পর সে আকাশের দিকে এক মনে চেয়ে থাকে। হঠাৎই তার কাঁধে কেউ হাত রাখে। নীল পেছনে ঘুরে অবাক, কেননা তার কাঁধে যে হাত রেখেছে সে হচ্ছে